হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আর তোমরা দেখতে পাচ্ছ যে আজকে নিয়ে এসেছি লজিকের একটি ক্লাস। এবং এটা আহ, একেবারে নতুন ক্লাস। আমি মূলত ইয়োর ফিলোসফিতে আগে কখনো লজিকের কোনো ক্লাসই আমি করাইনি। সুতরাং আমি কিন্তু কাঁচা হাতের মানুষ। তো অন্যান্য থিওরিটিক্যাল পার্ট আমি করাতাম, কিন্তু ইয়োর ফিলোসফিতে লজিক অন্য কেউ করাতো। বহু লাইভ ক্লাস তিনি করিয়েছেন, কিন্তু আমি আহ, এই আহ, এই যে পার্টটা রয়েছে, অর্থাৎ এসএলএসটির যে লজিকের পার্টটা রয়েছে, সেই পার্টটা আমি করিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমি জানি যে তুমি যে আমার কথা শুনছো, সে হয়তো লজিকে বিশাল বেশ ভালো, আহ, মানে কি বলে, ভালো ব্যক্তি যিনি লজিক খুবই পারেন, কিন্তু আমি হয়তো সেই রূপে লজিক পারি না, বা সেই রূপে হয়তো লজিক অত বেশি জানি না। কারণ আমার তো স্পেশাল পেপার লজিক ছিলই না। যাদের স্পেশাল পেপার লজিক ছিল আর কি, তারা খুব ভালো পারদর্শী হন আমি জানি, কিন্তু আমি তাদের অপেক্ষা বা তদ অপেক্ষা আমি কিন্তু কম বুদ্ধি সম্পন্ন, এটা আমি প্রথমেই স্বীকার করে নিচ্ছি। যেহেতু আমাদের সিলেবাসে একটা হিউজ অফ সিলেবাস রয়েছে, এবং সেই সিলেবাসের বেশ কিছু জায়গা, বেশ কিছু কোর জায়গা, এমনও কিছু বিষয়, যে বিষয়টা হয়তো বা হালকা জটিল হতে পারে, বা হয়তো তেমনটা আছে। তো আমি সেই যে ব্যাপারটা রয়েছে সেটাকে আমি কাটানোর চেষ্টা করব। যেমনটা আমি অন্যান্য মানে যে পার্টগুলো ছিল, যেমন আমরা ইতিমধ্যে বোধহয় সাইকোলজি কমপ্লিট করে ফেলেছি, তারপর এথিক্স কমপ্লিট করে ফেলেছি, মানে সিলেবাসটা কমপ্লিট করে ফেলেছি। তার প্লে লিস্টও অবশ্য রয়েছে, প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারবে পুরোটা। আর হচ্ছে এই যে তর্কবিদ্যা বা লজিক, তারও আমি বেশ কিছুটা পার্ট আমি কমপ্লিট করানোর চেষ্টা করব। কারণ অলরেডি তোমরা দেখতে পাচ্ছ যে এক প্রকার ভাষা ভাষা কথা শোনা যাচ্ছে, এক প্রকার ভাষা ভাষা কথা শোনা যাচ্ছে। আমি রিপিট করলাম এই জন্যে, যাতে ওই 14 তারিখ, মেবি 14ই সেপ্টেম্বর বোধহয় পরীক্ষার সম্ভাবনা রয়েছে। এসএলএসটি পরীক্ষার আপাতত একটা প্রাথমিক খবর জানা গেছে। হয়তো মানে পরবর্তীকালে হয়তো চেঞ্জ হলেও হতে পারে, সেটা সরকারের ব্যক্তিগত ব্যাপার, আমাদের সেদিকে তাকিয়ে লাভ নেই। আমরা আপাতত পড়ার বিষয়বস্তুর মধ্যে ঢোকার চেষ্টা করছি। আমি তোমাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি ইয়োর ফিলোসফি একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মটা একটা ফ্রি অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম। এছাড়া দ্বিতীয় কোনো অনলাইন ফ্রি লার্নিং প্ল্যাটফর্ম নেই যেখানে দায়িত্ব সহকারে সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করানো হচ্ছে বা হয়েছে। কোথাও নেই, ওয়েস্ট বেঙ্গলে কোথাও নেই। তো এসএলএসটির ক্ষেত্রে এটাই একমাত্র ফ্রি লার্নিং প্ল্যাটফর্ম যেখানে দায়িত্ব সহকারে পুরো সিলেবাসটা কমপ্লিট করানো হচ্ছে। আমি জানি না লজিকে আমি কতটা পারবো, আমি কিন্তু আগে থেকে সারেন্ডার করে নিচ্ছি, কতটা পারবো আমি জানি না। কিন্তু আমি মানে যথাসম্ভব আমি চেষ্টা করছি, এবং যদিও বা আমি শেষ করতে নাও পারি, তাও আমি তার সাবস্টিটিউট হিসেবে কিছু না কিছু দিয়ে দেবো টেলিগ্রামে। যে আমি নিঃসন্দেহে আমি সেখানে বলবো যে হ্যাঁ, এইটা কিছু দেখো। নিঃসন্দেহে সাবস্টিটিউট আমি দিয়ে দেবো। কারণ আহ, মানে উম, মাঝ নদীতে গিয়ে কাউকে মানে ছেড়ে দেওয়ার মতো পাবলিক আমি আপাতত নই। মানে যারা আমাকে ব্যক্তিগতভাবে চেনে তারা জানে। তো আমি প্রথমেই ধরে নিচ্ছি ধরি এক্স, মানে যেমন ভাবে হয় আর কি, ধরি এক্স। এই ধরি এক্স এর মধ্যে আমি রাখছি যে এমনও কিছু মানুষ আছে যারা লজিক সম্পর্কে জানে। এটা আমি প্রথমেই ধরি এক্স বলে আমি আজকের যে আলোচনাটা, সেটা আমি স্টার্ট করছি। চলো। তো আমার যে প্রথম যে স্লাইডটা দেখতে পাচ্ছ, আমি প্রথমেই আরো একবার আমি বলে রাখছি, আজকে যে কটা স্লাইড আমি দেখাবো এই প্রত্যেকটা পার্টি দয়া করে বাবা তুমি কিন্তু তোমার খাতার মধ্যে লিখে রাখো। কারণ এই যে মানে প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা লাইন ভীষণ গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা আছে। আমি জানি আমাকে বহু মানুষজন ক্রিটিসাইজ করে, তাদেরকে বলছি দয়া করে এটাকে স্কিপ করে যাও, মানে এই চ্যানেলটাকে স্কিপ করে যাও। আর যদি মনে হয় যে না হ্যাঁ তুমি দেখবে, তাহলে পুরোটা দেখো। কারণ এটা অনেকটা হেল্পফুল হতে চলেছে এই পুরো ক্লাসটা। তুমি আশা রাখি যে নিরাশ হবে না। আমি আরো একবার তোমাদেরকে জানাই, যেটা আমার প্রথমেই জানানো উচিত ছিল, তোমরা অনেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো, তার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। যারা লাইক করো তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, যারা শেয়ার করে দাও বন্ধুদের সাথে তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। চলো শুরু করা যাক। লজিক, এই যে লজিক, যাকে আমরা তর্কবিদ্যা বা তর্ক বিজ্ঞান বলে আমরা বাংলাতে কথা বলি, মানে বাংলাতে আমরা উচ্চারণ করি, তার সাবস্টিটিউট হিসেবে একটা ওয়ার্ড আমরা বাংলাতে ব্যবহার করি লজিক।
লজিকও বলছি, তর্কবিদ্যা বলছি, কিন্তু বহুল মাত্রায় প্রচলিত যে ওয়ার্ড সেটা হলো লজিক। মানে আমরা কিন্তু মানে এই হয় না যে গ্লাস গ্লাস গ্লাসকে কিন্তু আমরা গ্লাস রূপেই মানে চিনি। জলের পাত্র কিন্তু খুব কম মানুষজনই বলে। তো লজিককে লজিক রূপে এমন ভাবে চিনে গেছি যে সেখানে তর্কবিদ্যা বা তর্ক বিজ্ঞান এই ওয়ার্ডটাই হয়তো অনেকটা পরিমাণে ডাউন হয়ে গেছে বাংলাতে। এই ইংরেজি ওয়ার্ডটাই অনেকটা পরিমাণে মানে উপরে উঠে এসেছে। তো সেই লজিক শব্দটি এসেছে গ্রিক শব্দ লগস থেকে। তাহলে কোন শব্দ? গ্রিক শব্দ। লগোস কোন শব্দ? গ্রিক শব্দ। আমি কিন্তু রিপিট করবো বাবা, তুমি যা মনে করো করো, কিচ্ছু যায় আসে না। একদম এন্ড মুহূর্তে দাঁড়িয়েছি পরীক্ষার একদম দোরগোড়ায়, এবং আমি মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আইএম কপির বই তোমরা পড়েছো নিঃসন্দেহে গ্র্যাজুয়েশনে, আমিও পড়েছি 14th এডিশন গ্র্যাজুয়েশনে, আর হচ্ছে মাস্টার্স লেভেলে হচ্ছে 5th এডিশনটা। তো আইএম কপির যে বই রয়েছে, আইএম কপি যিনি ব্যক্তি, তিনি তর্কবিদ্যার সম্পর্কে তিনি বলছেন কি, তর্কবিদ্যা বা তর্কবিজ্ঞান বা লজিক সম্পর্কে তার ডেফিনিশন কি, তার সংজ্ঞা কি, সেইটা একটুখানি দেখা যাক। তর্কবিদ্যা হলো সেই শাস্ত্র যা শুদ্ধ যুক্তি থেকে অশুদ্ধ যুক্তিকে পৃথক করার পদ্ধতি বা নিয়ম নিয়ে আলোচনা করে। আমি না মানে আমিও এর আগে যখন টিউশন পড়াতাম তখন আমি দেখেছিলাম, প্রায় 4টে ব্যাচ তো কমপ্লিট করিয়েছি, সেখানে আমি দেখেছি যে ওয়েস্ট বেঙ্গলে যারা নেট সেট পড়ে তারা এক ধরনের চিন্তা ভাবনা নিয়ে চলে, যারা এসএলএসটি পড়ে তারা এক ধরনের চিন্তা ভাবনা নিয়ে চলে। এই যে এসএলএসটি পড়া আহ, আহ, যে সকল ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু আহ, অনেকাংশেই ইংরেজি জানে না। খারাপভাবে নিও না, অনেকাংশে জানে না, আমি নিজেও কম জানি। আমি সেই ক্যাটাগরির লোক যারা এসএলএসটি পড়াশোনা করছে, বা সেই সেই আমি তাই ব্যক্তি। তো মানে অনেকাংশে জানে, কিন্তু নেট সেটের ক্ষেত্রে দেখো তারা কিন্তু অনেকাংশে ইংরেজিটা জানে। তো এই দুটো ভাগে মানে করার ক্ষেত্রে আমি দেখেছি, আমি যখন মানে প্রথমবার একবার দেখেছিলাম যে আমি ইংরেজিতে নোটস নিয়ে এসেছি, তোমরা দেখবে ইংরেজিতে নোটস, ইংরেজিতে লেকচার ইউটিউবে রয়েছে বহু ক্ষেত্রে। তো সেটা তাদের জন্য ছিল। তো তারা ইংরেজি বুঝতেই পারছে না, তখন আমাকে বলছে দাদা তুমি বাংলাতে নিয়ে আসো। এইভাবে কি হচ্ছে, আমি বাংলাতে ইংরেজিতে দুটো প্রকারে আনার চেষ্টা করছিলাম আর কি। তো যাই হোক, আমি বেসিক জায়গাটা আমি ধরছি যে হ্যাঁ এখানে সবাই বাংলা মাধ্যমের ছেলে মেয়ে আছে, সবাই এসএলএসটিটাকেই ফোকাস করছে। এখন এসএলএসটির যে একটা টাইম পিরিয়ড চলছে, এসএলএসটিকে মানে প্রায় তাদের জন্য করে এই লেকচারটা, এই ক্লাসটা কিন্তু বানানো। ওকে। তো আইএম কপির মতে তর্কবিদ্যা কি, যদি এমন প্রশ্ন আসে তাহলে বলা হবে তর্কবিদ্যা হলো সেই শাস্ত্র যা শুদ্ধ যুক্তি থেকে অশুদ্ধ যুক্তিকে পৃথক করার নিয়ম, মানে নিয়ম নিয়ে আলোচনা করছে বা পৃথক করার পদ্ধতি নিয়ে আলোচনা করছে। এই তর্কবিদ্যার দুটো বিভাগ আমরা দেখতে পাই, একটা হলো প্রাচীন আর একটা নব্য। আর এই প্রাচীন মতবাদের যিনি ফাউন্ডার তিনি হচ্ছেন অ্যারিস্টটল, আর নব্য মতবাদের যিনি ফাউন্ডার তিনি হলেন জর্জ বুল। অনেকে বলে তো এই জায়গাটা না অনেক খুব ডাউট আছে, বিশাল বড় বড় ডাউট। নব্য মতবাদের ফাউন্ডারকে প্রচুর লোকজন এদিক ওদিক করবে, অনেকে বলবে জর্জ ভেন রয়েছে, কিন্তু না, আমরা জর্জ বুলকে ফাউন্ডার হিসেবে পাই। অনেক বইতে অনেক রকম কথা থাকলেও থাকতে পারে, এই জায়গাটা সত্যি বলছি ভীষণ কন্ট্রোভার্সিক্যাল জায়গা, কিন্তু তাও নব্য মতবাদের প্রবক্তা কিন্তু জর্জ বুলকে আমি বেশিরভাগ বইতে পেয়েছি। তোমাদের যদি মনে হয় না এই জায়গাটা ভুল হচ্ছে, প্লিজ কমেন্ট করো, কোনো অসুবিধা নেই। কমেন্ট করে জানাও যে হ্যাঁ অমুক জায়গাটা দাদা ভুল হয়েছে, অমুক বইতে তমুক জায়গায় তমুক আছে, পারলে একটিবার দেখে নাও, বলেই দাও, কোনো অসুবিধা নেই। প্রাচীন মতবাদে যেখানে থিওরি বেশি ছিল, থিওরিটিক্যাল মানে আজকের আলোচনাটা যেমন থিওরিটিক্যাল, যেমন বেশিরভাগ থিওরিটিক্যাল রয়েছে, ঠিকই নব্য মতবাদে কিন্তু সিম্বল আছে। ধরে নেওয়া যাক যে পি ইমপ্লাইজ কিউ, কিউ ইমপ্লাইজ আর, দেয়ারফোর পি ইমপ্লাইজ আর। এই যে এইচএস এর সূত্রটা আমি বললাম, ঠিক আছে? তো এই যে সূত্রটা, এইরকম মতবাদ কিন্তু, এইরকম কথা কিন্তু আমরা নব্যতে পাই। সিম্বলিকের আলোচনাগুলো কিন্তু আমরা নব্যতে পাই। প্রাচীনে কিন্তু ওই রকম ভাবে মানে এইরকম সিম্বলিক ব্যবহারটা কিন্তু পাওয়া যায় না। ওখানে অবরোহ অনুমান কিন্তু খুব ভালোভাবে আলোচনা করা হচ্ছে প্রাচীন মতবাদে কিন্তু। চলো, তর্কবিদ্যার মূল বিষয় হচ্ছে অনুমান। অনুমান একটি মানসিক প্রক্রিয়া, আর অনুমানকে যখন ভাষায় প্রকাশ করা হয় তখন তাকে যুক্তি বলা হয়। কপি অনুমান প্রসঙ্গে বলেছেন, যে প্রক্রিয়ায় শুরুতে থাকা এক বা একাধিক বচনের উপর ভিত্তি করে অপর একটি বচন উপনীত ও স্বীকৃত হয় তাকে অনুমান বলা হয়।
কপি যুক্তি প্রসঙ্গে বলেছেন, যুক্তি হলো কিছু বচনের সমষ্টি যেখানে একটি বচন অপরাপর বচনগুলি থেকে নিঃসৃত হয় এবং অপরাপর বচনগুলিকে সেই বচনকে সত্যতার ভিত্তি স্বরূপ গণ্য করা হয়। ঠিক আছে, এটা জাস্ট সংজ্ঞা। হয় না, পরীক্ষার সময় এটাই হয়তো তুলে দিল কোটেশন দিয়ে, দিয়ে বলবে যে হয়তো কার যুক্তি, এরকম দেখবি বেশ কিছু প্রশ্ন আমি তোমাদেরকে এই ইয়েতে দেওয়ার চেষ্টা করি, টেলিগ্রামে। আচ্ছা, তোমরা যারা এখন অব্দি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি, তোমাদেরকে রিকোয়েস্ট করছি তোমরা জয়েন করো, অন্ততপক্ষে নিজেদের ভালোর জন্য অন্ততপক্ষে জয়েন করো। প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপটাকে ইনস্টল করবে আর ওর সার্চ করবে ইয়োর ফিলসফি, যে চ্যানেলটা আসবে তাতেই জয়েন করে যাবে, অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু রয়েছে চ্যানেলের লিঙ্ক বা অন্যান্য সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক রয়েছে, তাতে জয়েন করে যাও। কপির মতে কোনো যুক্তির সিদ্ধান্ত হলো যুক্তির সেই বচন যা স্বীকৃত হয় যুক্তির অন্যান্য বচনগুলির ওপর নির্ভর করে, আর যে বচনগুলিকে স্বীকার করা হয় বা ধরে নেওয়া হয় সিদ্ধান্ত গ্রহণের সমর্থন হিসাবে, সেই বচনগুলো হচ্ছে আশ্রয় বাক্য বা আর হচ্ছে হেতু বাক্য, আশ্রয় বাক্য বা হেতু বাক্য। তাহলে আশ্রয় বাক্য বা হেতু বাক্য কি, সেই বিষয় সম্পর্কে নিঃসন্দেহে জানা গেল। ওকে, এবার দেখো, একটি বচন আকারগতভাবে সত্য অথবা মিথ্যা হতেই পারে, তাই না? তবে যুক্তির ক্ষেত্রে আকারগত সত্যতা কি হলো বৈধতা। অপরদিকে হেতুবাক্য সত্য ও সিদ্ধান্ত যদি মিথ্যা হয় তাহলে যুক্তিটিকে অবৈধ হিসাবে ধরে নেওয়া হয়, তাই না? এগুলো কিন্তু তোমরা জানো যে কিভাবে অবৈধ হিসাবে মানে করতে হয়। এরকম কিন্তু একটা লজিক দেবেই, যে ওখানে বৈধতা অবৈধতা নির্ণয় করার জন্য দেবেই, কিন্তু খুব দ্রুততার সাথে কিন্তু সেটাকে সলভ করতে হবে। সুতরাং সত্যতা হলো বচনের ধর্ম আর বৈধতা হলো যুক্তির ধর্ম। ওকে, যুক্তি গঠিত হয় বচন দ্বারা। বচনে কি থাকে তুমি জানো, উদ্দেশ্য থাকে, বিধেয় থাকে, সংযোজক থাকে, একটা 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 মেন কানেকটিভ, সংযোজককে কানেকটিভ বলা হয়, যেমন হয় বা নয়। যেমন বলা হলো যে যদু হয় ভালো ছেলে, ঠিক আছে, কিংবা মধু হয় ভালো ছেলে, এই যে হয় কথাটা বলছি এটা হলো কানেকটিভ, এটা হলো সংযোজক। বা মধু নয় ভালো ছেলে, এই যে হয় নয় এটা হলো সংযোজক। বাক্য অনেক প্রকারের হতে পারে, যেমন প্রশ্নমূলক, আদেশমূলক, বিস্ময়সূচক, বর্ণনামূলক। এই বর্ণনামূলক বাক্যই কিন্তু আসলে বচন, জানো তো। যেমন বলা হলো যে রিয়া হয় ভালো মেয়ে, তার মানে কি আমি রিয়া সম্পর্কে ঘোষণা করছি কোনো একটা জায়গা, কিংবা সুব্রত হয় ভালো ছেলে, তার মানে কি সুব্রত সম্পর্কে আমি কোনো একটা জায়গায় ঘোষণা করছি। এই যে ঘোষকমূলক বাক্য বা বর্ণনামূলক বাক্যই কিন্তু বচন হয়। আই রিপিট মাই সেন্টেন্স, ঘোষকমূলক বাক্য বা বর্ণনামূলক বাক্যই কিন্তু কি হতে পারে, বচন হতে পারে। ওকে, আশা রাখি এই 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 কনসেপ্টটাও কিন্তু তোমাদের ক্লিয়ার হলো। এবার বচনের প্রকারভেদ আছে, জানো তো। এবার বচনের অনেক রকম প্রকারভেদ আছে, মানে লজিকে না, মানে মানে কি বলবো, একটা সমুদ্র, একটা বিশাল বড় সমুদ্র হচ্ছে লজিক, যার আহ, মানে যৎকিঞ্চিত আমাদের সিলেবাসে আছে। এবার সেই সমুদ্রের জায়গার ক্ষেত্রে বচনের প্রকারভেদও অনেকগুলি করে বচনের প্রকারভেদ করা হয়েছে। আমরা আমাদের পাঠ্য অনুযায়ী সেই রকম বচনের ক্ষেত্রে দুই প্রকার বচনকে নেব, একটা হচ্ছে নিরপেক্ষ আর একটা হলো সাপেক্ষ। নিরপেক্ষ কি, যে বচনে কোনো শর্তই থাকে না। আমরা অনেক সময় বলে থাকি বা বলেওছি কখনো কখনো যে অমুক ব্যক্তি নিরপেক্ষ নন, কিংবা আমরা অনেক সময় বলেওছি, টিচারদের ক্ষেত্রে খুব প্রযোজ্য হয় যে অমুক টিচার কিন্তু নিরপেক্ষ নন, উনি হয়তো অমুক জনের প্রতি একটু ঝুঁকে গিয়ে হয়তো বেশি নম্বর দিয়েছেন, কিংবা অমুক জনের প্রতি একটু রেগে আছেন বলে তাই কম নম্বর দিয়েছেন। এরকম কথা আমরা বহুবার বলেছি। আমরা আমাদের একাডেমিক ক্ষেত্রে কিন্তু বহুবার এরকম এমন কথা বলে থেকেছি যে নিরপেক্ষ মানুষ হওয়া উচিত। নিরপেক্ষ টিচার, মানে টিচারের ক্ষেত্রেও নিরপেক্ষতা ওয়ার্ডটা কিন্তু প্রযোজ্য। তুমি যখন অ্যাজ এ টিচার হবে তখন কিন্তু তুমি নিরপেক্ষ হবে। তুমি তো মানে স্টুডেন্ট কতটা দুষ্টুমি করলো সেটা বড় কথা নয়, তিনি মানে সেই স্টুডেন্টটি খাতায় কি লিখেছে সেই খাতার ভিত্তিতে তাকে তুমি জাজ করবে। এমনটা নয় যে সে ব্যক্তিগতভাবে হয়তো একটু দুষ্টু বা হয়তো একটুখানি এলোমেলো, তাকে সেই রকম ভাবে তার মানে বাহ্য রূপ দেখে তাকে যাচাই করছো বা তাকে বিচার করছো, এমনটা কখনোই করা উচিত না, এটা কখনোই টিচারের স্বভাব ধর্মই নয়।
তাহলে নিরপেক্ষতা হচ্ছে সেখানে যেখানে কোনো শর্তই থাকে না, আর সাপেক্ষ কি যেখানে শর্ত থাকে। আমি এই জন্যেই কিন্তু আগে সাইকোলজি পড়িয়েছি। মনে করে দেখো, সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়ার ফাউন্ডার কে বলো? প্যাভলভ, তাই না? যে একটা কুকুর ছিল, একটা ডগ ছিল, সেই ডগের কাছে একটা ঘন্টি দিত, ঘন্টা বাজাতো, তারপরে তাকে খাবার দেওয়া হতো। মনে পড়ছে? আমি পড়িয়েছি কিন্তু, মনে করে দেখো, বা তোমরা জানো, ছোটবেলা থেকেই জানো। তার মানে কোনো একটা সাপেক্ষতা রয়েছে, এক প্রকার শর্ত রয়েছে। তাহলে সাপেক্ষ বচন হচ্ছে সেই বচন যেখানে শর্ত থাকে। দেখো, যে বচনে বিধেয় পদকে উদ্দেশ্যপদ সম্বন্ধে স্বীকার বা অস্বীকার করা হয় কোনো শর্তের উপর নির্ভর করে, তাকে বলা হয় সাপেক্ষ বচন। আর নিরপেক্ষ বচনে কোনো কোনো শর্তই থাকে না। আশাটা কি বোঝাতে পারলাম? যে কোনো শর্তই থাকে না। সাপেক্ষ বচনে একটা শর্ত দেওয়া থাকে, যদি তবে ওয়ার্ড দেওয়া থাকে। যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু মাটি ভিজবে। আর নিরপেক্ষ বচনে কোনো কোনো কিছু নেই, কোনো শর্তটাই নেই, একটা সিঙ্গেল কথা একটা বলছে। ঠিক আছে, বৃষ্টি হয়েছে, হ্যাঁ হয়েছে তো হয়েছে, তাতে কি আছে? এই যে কথাটা, এইটা কিন্তু নিরপেক্ষতার কথা। সাপেক্ষ তাহলে কি বললাম, যেখানে একটা শর্ত দেওয়া হচ্ছে, ইমপ্লাইজ যুক্ত যে 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 লাইনগুলো আমরা পাবো, যে সেন্টেন্সগুলো আমরা পাবো, সেগুলো সবই কিন্তু সাপেক্ষতার উদাহরণ। আর নিরপেক্ষতার উদাহরণ কিন্তু জাস্ট একটা পার্ট, একটা ছোট পার্ট। আমি আশা রাখি বোঝাতে পারলাম নিরপেক্ষতা এবং সাপেক্ষতার যে বচনের যে পার্টটা রয়েছে, সেই পার্টটা আমি কিন্তু আশা রাখি বোঝাতে পারলাম। দেখো, আমি জানি না তোমাদের কতটা পরিমাণে ভালো লাগলো বা মন্দ লাগলো, সিরিয়াসলি আমি জানি না। প্লিজ একবার কমেন্ট করে দিও। মানে আমি সিরিয়াসলি জানি না, কারণ এর আগে কিন্তু অন্যজন পড়াতেন, তার পড়ানোর ভঙ্গি, বাচনভঙ্গি সবই আলাদা। অ্যাজ এ টিচার তিনি, তো আমি তোমরা জানো যারা, তিনি টিচার, তো তার বাচনভঙ্গি, তার পড়ানোর বিষয়বস্তু সবই আলাদা হবে। আমার তো একেবারেই বিলো ক্যাটাগরিরই আমি হব। তো তোমাদের কেমন লাগলো সেটা প্লিজ একবার কমেন্ট করে জানিয়ে দিও। আর ভালো লাগলে বলো, তাহলে পরের পার্ট নিয়ে আসবো। না হলে এই পার্টটা এখানেই রেখে দেবো। আরো অন্যান্য পার্টগুলো রয়েছে, যেমন সোশ্যাল পলিটিক্যাল বাকি রয়েছে এখন অবধি। আমি মাথায় চিন্তা হচ্ছে যে কখন ওটা শেষ করাবো। এছাড়াও আরো অনেক কোশ্চেন অ্যান্সার রয়েছে, সেগুলো করাতে হবে। এত সময় অল্প হয়ে গেছে না, সিরিয়াসলি মানে আমার মানে বিরক্ত বিরক্ত লাগছে, এরকম একটা অবস্থা, সিরিয়াসলি বলছি। যাই হোক, আজকে এই অবধি থাকুক। এতটুকু দেখবার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আর তোমাদেরকে আরো একবার ধন্যবাদ জানাচ্ছি যে তোমরা সাবস্ক্রাইব করে এই ভিডিওটা দেখেছো। অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেরা ভালো থেকো, তোমাদের পরিবারের খেয়াল রেখো। দেখা হবে আগামী দিন আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ধন্যবাদ সকলকে।